আজকে এই সভা কোনো সম্বর্ধনা সভা নয়। প্রতি 3 বছর অন্তর আমাদের দলের সভাপতি পরিবর্তন করা হয়। সভাপতি একটা মহা, যেটা স্থির থাকে তা হল দলের মতাদর্শ, যেটাকে বারবার রচনা করা হয় তা হল দলীয় কর্মসূচি। রাজনীতির অর্থ হলো একটা কর্মসূচির বিরুদ্ধে আরেকটা পাল্টা কর্মসূচি, একটা চলার পথের বদলে অন্য একটা চলার পথের দিশা, একটা ভাবনার সঙ্গে একটা ভাবনার লড়াই, একটা চিন্তার সঙ্গে আরেকটা চিন্তাকে নতুন করে মানুষের সামনে প্রতিস্থাপিত করার লড়াই। এই লড়াইয়ের সম্পর্ক নেই, এই লড়াইয়ের বোমা নেই, গুলি নেই, বন্দুক নেই, কুপথা নেই, কাউকে বুঝতে দেওয়ার জন্য কোনো ঘোষণা নেই। এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই আজকের এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের সম্মানিত প্রিয় সভাপতি, জেলা সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, দ্বিতীয়বারের জন্য আপনাদের মাঝখান থেকে নির্বাচিত সাংসদ, কথিত চিকিৎসক এবং যিনি উত্তরবঙ্গের মানুষের জীবন যন্ত্রণা নিয়ে, উত্তরবঙ্গের প্রকৃতি, উত্তরবঙ্গের জঙ্গল, উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের বিভিন্ন পত্র নিয়ে সংসদে গরম থাকেন সেই ডাক্তার রবীন্দ্র রায়। আর যারা 3 জন এখানে আমাদের বিধায়ক আছেন, রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন, শিখাজি, পুনা ভাংড়া, কৌশিক রায়, আমাদের বিধায়ক শব্দ বিধায়ক সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সভাপতি ভাই বাপি গোস্বামী এখানে উপস্থিত আছেন। আরো 2 জন প্রাক্তন বিধায়িকা চিতালি রায় এবং সুব্রা মুন্ডা, সুপেন রায়, আমার দীর্ঘদিনের রাজ্য সহকর্মী আমার বন্ধু দেবাশিস চক্রবর্তী এবং এখানে অনেকে উপস্থিত আছে যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি প্রায় 4 দশকের বেশি সময় ধরে এই রাজনৈতিক দল করছি। জীবনে অন্য কোনো কিছু বলি, আমার একটাই পরিচয়, ভারতীয় জনতা পার্টির কর্মী। আর কোন রাজনৈতিক কর্মীর একটাই পরিচয় থাকে, বিধানসভা কিংবা লোকসভার বাইরে কিংবা কেন্দ্রে দলের পদে থেকে কিংবা না থেকে তিনি সক্রিয় থাকেন, তিনি তার অবস্থানকে, তার দলের অবস্থানকে মনে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করেন। আমাদের সামনে একটা নির্বাচন, আরেকটা ভোট, 2026 নির্বাচন। কিন্তু এই নির্বাচন কিন্তু নির্বাচন কোন রাজনৈতিক পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করার নির্বাচন। এই নির্বাচন কোন চোখের জলের নির্বাচন। এই নির্বাচন বাঙালির অস্মিতাকে কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নির্বাচন। আজকে তার নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা আজকে এসেছি উত্তরবঙ্গের মানুষের সামনে একটি কথা বলার জন্য। আমি ছাত্রাবস্থা থেকে বক্তৃতা শুনছি কর্মসূচি এবং কর্মসূচির বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গে শিল্পায়ন চাই, চা মালিক শ্রমিকের সংগঠন বন্ধ করতে চাই, বাগানের সুদ ফেরাতে চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্প বাড়াতে চাই, উত্তরবঙ্গের তৈরি করতে চাই। এই বক্তৃতার এই অবস্থানগুলো বক্তৃতার জায়গায় থেকে গেছে। বামফ্রন্টের 34% শাসনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, তৃণমূল মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কলকাতাকে লন্ডন বানাবো, আমরা গুজরাটকে গোয়া বানিয়ে দেবো, আমরা দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেবো। প্রত্যেকটা বক্তব্যে একটা করে হসপিটাল, 30,000 কলকারখানার দরকার, তারা বলে দেবে। কিন্তু মানুষ দেখেছে, মানুষ জানতেন এগুলো করা সম্ভব নয়। তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে,
সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে, সিপিএম can be defeated, they are certainly to be defeated and they are going to be defeated. এই স্বপ্ন তিনি মানুষকে দেখিয়েছিলেন, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের ব্রিগেড থেকে কোনো মানুষ বুঝতে পারেনি যে যারা এত বড় সমাবেশ করতে পারে সেই সিপিআইএমকে দুর্বল বুথের সংগঠন না থাকা তৃণমূল কংগ্রেস ছাড়িয়ে দিতে পারে। মানুষের ধারণার বাইরে ছিল যে আজকে এই দলের একমাত্র মুখ বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবুর পরে সেই বুদ্ধদেব ভট্টাচার্য হারতে চলেছেন পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ভদ্রলোকের কাছে, একজন আমলার কাছে, যিনি 21শে জুলাই পুলিশের উপরে অর্ডার দিয়েছিলেন। আজকে তার কাছে আমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন। ব্র্যান্ড বুদ্ধ দলের এগিয়ে নিতে শিল্পায়নের চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মায়াবতী কবিতার অনুবাদক বুদ্ধদেব ভট্টাচার্য, সংস্কৃতি প্রেমী বুদ্ধদেব ভট্টাচার্য, নন্দনে রাইটার্সের থেকে বেশি স্বচ্ছন্দ বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি পরাজিত হয়ে গিয়েছিলেন কারণ মানুষ সংবদ্ধ ছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়ে পরিবর্তন দেখে। কিন্তু কি পেলাম আমরা? ইস্যু তো একটাই ছিল, দিনের ট্রান্সফরমেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাই। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে কেন্দ্রীয় নীতি সিদ্ধান্তের, রাজ্যের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবো। আমি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মিটিং করবো, মিছিল করবো, ধর্ণা দেবো, মত করবো। এই অধিকার আমার রাজনৈতিক অধিকার। এই অধিকারকে তৃণমূল কংগ্রেস অনেক সূক্ষ্মভাবে মানুষের দিকে কেড়ে দিয়েছে। তাই সমস্ত ইস্যুর মধ্যে একটাই প্রাধান্য ছিল, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষকে ভয়মুক্ত করে দেবে মুখ্যমন্ত্রী, আর বাহিনী থাকবে না, দাঙ্গা বিতরণ থাকবে না, পঞ্চায়েতে তাণ্ডব থাকবে না, রাজনৈতিক হত্যা হবে না, কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মীকে গাঁজা মামলায় বিজ্ঞাপন করে থানায় ঢুকিয়ে রাখা হবে না, মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলকে আজকে পরিগ্রস্ত করা যাবে না। মানুষ হাত ধরে আত্মপাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তখন মানুষের সামনে দাঁড়িয়ে বলতাম যাকে মানুষ বাংলার মানুষের চোখে মমতা হয়ে উঠেছেন একজন স্বপ্নের মেয়ে বালিকা। কিন্তু আজকে 14 বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক কথা আজকে আমাদের ভাবতে হচ্ছে। দিদি জানি না কেন এমন হয়, এই গানের মতো তুমি আর নেই সে তুমি। উচ্ছেদ করতে চাইছে, মানুষ তার মেধার দাম চাইছে, মেধা প্রতারিত হয়েছে, মানুষ তার মশলা চাইছে, মানুষ তার অধিকারকে বুঝে নিতে চাইছে। পশ্চিমবঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত মানুষের কাছে একটা চাকরি সুযোগ ছিল, স্কুল শিক্ষকের চাকরি, প্রতি বছর বহুদিন ইমপ্রুভমেন্ট, বহুদিন ইনভেস্টমেন্ট। আজ এই 40,000 চাকরিকে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে তৃণমূল কংগ্রেস কোন দুর্নীতি স্পর্শ রাখেনি। আপনি পরিবেশ দপ্তরে যান, সেখানে দুর্নীতি, পৌর দপ্তরে যান, পৌর সহায়ক, কোটাল অ্যাপ্লিকেন্টের সংখ্যা হচ্ছে 10 লক্ষ, চাকরি পাবেন 1800। 10 লক্ষ মানুষের ইন্টারভিউ 1.5 মাসের মধ্যে হয়ে গেল। এ তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার কথা। এত বড় সফলতা তো ভারতবর্ষে গেল, পৃথিবীর কোন সরকার কোনদিন দেখাতে পারেনি যে 10 লক্ষ মানুষকে 4 জন মিলে আজকে 45 দিনের মধ্যে ইন্টারভিউ নিয়ে বলে চাকরি করে দিলেন। যাদের যাবার কথা ছিল পুনে অনুসন্ধানের নামে, যাবার কথা ছিল উত্তরবঙ্গের পুনে, তারা এখন দল লিখে পরিবেশ দপ্তরের বাংলার বলে। তৃণমূল কংগ্রেস বললো আমরা কি করেছি, সুপার স্পেশালিটি হসপিটাল, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল। আসলে সরকারটা কেসিআর সরকার, কেসিআর
আমার চেয়ারম্যান দেখছেন তো, সভাপতি বলে তবে ভুল দিচ্ছে, মালা দিচ্ছে, সভাপতি পদনাতে কেউ দেবে না। কিন্তু আমাকে যদি ভালো করে পালিশ করে নিয়ে আসেন, তাহলে আমার গায়ের রংটা মোটামুটি শিক্ষার্থীর মতো হয়ে যাবে। এই সরকার পালিশের সরকার, পালিশের সরকার, স্পেশালের সরকার। হসপিটালে হিংসা থাকে, হসপিটালের একটাই কাজ হচ্ছে কলকাতায় রেফার করে দেওয়া, জেলা হসপিটালের কোন ইনফ্রাস্ট্রাকচার নেই। কারণ হেলথ সেক্টরে ডিসেন্ট্রালাইজ করতে বর্তমানে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। কোন জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, ক্যান্সারের একটা সাইক্লোথার্মিক পর্যাপ্ত মেডিসিন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন হসপিটালে নেই। আর এই পরিস্থিতি করে দিয়েছে, বলছেন আমরা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছি মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে। বৈপ্লবিক পরিবর্তন মানে দ্রুততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আপনি কলকাতায় রেফার করে দিন। আবার সেখানেও দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স নেই, রানে করে মানুষ নিয়ে যাচ্ছে, আবার যেতে যেতে রাস্তায় মারা যায়। নতুন থিওরি কেন করলেন? ডাক্তারবাবু বসে আছে, উনি এটা করলে ভালো করতেন। উনি বললেন শ্যাডো মানি চালু হয়ে গেল। শ্যাডো মানি, শ্যাডো মানি মানে কি? মানে আপনি এত টাকা পেতে পারেন, আপনার কাছে আসবে 2 কোটি টাকা, আপনি 2 কোটি টাকার হিসাব করে আপনি বাজার থেকে ওষুধ কিনে নিন, যখন টাকা আসবে তখন পেমেন্ট পাবে। সাপ্লাইয়ারের টাকা দিয়েছিল, তারা টাকা না নিয়ে ওষুধ দিয়েছিল, ওষুধ কিন্তু তারা পেমেন্ট পায়নি, ওষুধ সেবা বন্ধ হয়ে গেছে। ঠিক যেমন একটা শ্রী রঞ্জি দিয়েছে, শ্রী, এ সরকার তো সর্বোচ্চ শ্রী, শ্রী এর ছড়াছড়ি করে দিয়েছে সরকারে। আপনি যেখানে যাবেন সেখানে শ্রী, স্ত্রী কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রীর কাছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিন্তাবিদ, আমাদের মুখ্যমন্ত্রী কোন প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাঝে আছেন, তিনি আমাদের গর্ব। বারবার আমার লোকসভার নির্বাচন এলেই উনি বলেন আমি দিল্লি চলে যাব। আরে আমরা ওনার দিকে তাকিয়ে বলছি আপনি এত কষ্ট করবেন না, ঋতুবাজারের রাখি বলছেন সরকারকে বিসর্জন দেব, কিন্তু আমরা তোমাকে চাই, আমরা শুধু তোমাকেই চাই। আগামী 2026 বিজেপি সরকারের বিরোধিতা করতে আমরা তোমাকেই চাই। কলকাতার রাস্তায় বিজেপির বিরোধিতায় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সরকারটাকে আপনাদের বিসর্জন দিতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তাহলে আপনাদের জন্য বিসর্জন অপেক্ষা করছে। আরে 1 বছর আগে একটা আসাম পুলিশের নোটিশ কি করে তুলছে, মাটি করে বেরোচ্ছে, আসাম পুলিশ জানিয়ে দিয়েছে বাড়ি ঘেরাও করছে। তার বাড়ি ঘেরাও করতে হলুদ পতাকা দিয়ে বলছে রাজবংশী আক্রান্ত, শ্যামলের বাড়ি চলে গেল 2100, তার মধ্যে 11 মানে ওই জন্য নামাজ কেন পড়ে। আর 10 জন তোকে পেতে রাজবংশীয় নয়, ওর মধ্যেও কিন্তু ভাটিয়ার ঢোকানো আছে। কারণ রাজবংশী জানে যে পশ্চিমবঙ্গে তাদের অধিকারকে যদি কেউ প্রতিষ্ঠা করে, তাদের যদি কেউ মর্যাদা দেবার চেষ্টা করে, ভারতীয় জনতা পার্টি ইউনিভার্সিটি খুলে দিলাম, আর সেখানে যে কোনো টাকায় দিতে কোনো হেড নেই। সেই ইউনিভার্সিটির নামে আছে, কিন্তু ইউনিভার্সিটির ভেতরে কি আছে প্রত্যেকের জানা। উত্তরবঙ্গের মানুষকে নতুন করে বলবার প্রয়োজন নেই। বীর চিলা রায়ের জন্মদিন, আসাম সরকার ছুটি দেয়, আমার জন্ম আসামে। আমরা দেখেছি ওখানে স্কুলে ছুটি হয়, কলেজে ছুটি হয় চিলা রায়ের জন্মদিনে। আর্নাল্ড টলেনজি যার তুলনা করেছিলেন নেপোলিয়নের সঙ্গে, তিনি অনেক আগ্রাসনকে রুখে দিয়েছিলেন, তার বীজ দাদাকে আজকে ইতিহাস বইয়ের পাঠ্য পুস্তক থেকে সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। আজকে এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, জলপাইগুড়ির মানুষকে করতে হবে।
কুচবিহারের মানুষকে করতে হবে, আপনাদের এর প্রতিবাদ সংঘবদ্ধভাবে উত্তরবঙ্গের মানুষকে করতে হবে। কিন্তু নতুন বিপদ চাপে 1971 ভারতের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শ্রীমতী ইন্দিরা গান্ধীর দ্বিধাগ্রস্ত, প্রতিনিয়ত খবর আসছিল অত্যন্ত বর্বরচিত অত্যাচার চলছে হিন্দু বাঙালিদের উপরে, নিরীহ নিরপরাধ মানুষকে খুন করা হচ্ছে, মুসলমান খুন হচ্ছে, হিন্দু খুন হচ্ছে, 30 লক্ষ মানুষ খুন হয়ে গেল পাক সেনাকে দিয়ে, রাজাকারকে দিয়ে। আজকে আধুনিক পৃথিবীর ইতিহাসে বলা হয় নিজের জেনোসাইড বাংলাদেশের 71-এর আজকে সেখানকার অবস্থা। 1.5 লক্ষ মহিলাকে যশোর মিলিটারি ক্যান্টনমেন্টের পাশে পাওয়া গেল, যাদের 13 থেকে 45 বছর বয়স পর্যন্ত যাদের স্তন কেটে নেওয়া হয়েছে। আর এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেল, তার জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেলেন। আরে আমরা তো বিপরীত অবস্থানে থেকে আমাদের নেতা অটলজির শান্তিকে তিনি দেবী দুর্গা বলে আমার সম্বোধন করেছিলেন। সমস্ত বিরোধী শক্তি শ্রীমতী গান্ধীর পিছনে দাঁড়িয়েছিলেন যে দেশের এই সংকটময় মুহূর্তে, এই যুদ্ধের সময় পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। আমরা যে উপযুক্ত শিক্ষা পাকিস্তানকে দিয়েছি, জন্ম নিল বাংলাদেশ, কেউ বললেন ভাষার জন্য জন্ম নিল। আপনারা সেদিন উত্তরবঙ্গের মানুষ এখানে বহু উদ্বাস্তুকে গ্রহণ করেছেন, এখানে রাজবংশীরা নিজেদের জমি ছেড়ে দিয়েছেন মাটিয়াদের জন্য, ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তুদের জন্য। আজকে উত্তরবঙ্গের মানুষ দাঁড়িয়েছিল সেদিন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পেছনে, সেদিন উত্তরবঙ্গের মানুষ নিজের সর্বস্ব নিয়ে দাঁড়িয়েছিল ভারতীয় সেনাবাহিনীর পেছনে। আমরা সেই উদ্বাস্তুদের অত্যাচারকে নিজের দেহে মনে মেখে নিয়েছিলাম। এখানকার আদিবাসী পরিবার পর্যন্ত সেদিন সহযোগিতা করেছিল বাংলাদেশের জন্ম দিতে। আজকে সেই ইন্দিরা গান্ধীর ছবি, ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার উপরে কেউ মূত্রত্যাগ করবে, থুতু ফেলবে। ইন্দিরা গান্ধী আমার দেশের প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী আমাদের দেশের নেত্রী, আমি তার বিরোধী হতে পারি, কিন্তু উনি একজন মহিলা, উনি আমার দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সঙ্গে তার নাম সম্পৃক্ত আছে। আজকে তার কুশপুত্তলিকায় যে পা লাগাচ্ছে, আগামী দিন ওই পা কাটতে হবে। চলবে না। আমি প্রতিবাদ করবো, আমার মতো করে প্রতিবাদ করবো। কুশপুত্তলিকা জানানো কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সেটা কুশপুত্তলিকা দাহ করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না। যদি কেউ পা লাগায় দলের কর্মী, তার পাটাও সেই ব্যবস্থা করে। আমাদের লড়াইগুলো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াইগুলো নেতার বিরুদ্ধে নয়। এই লড়াই নীতির লড়াই, এই লড়াই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই হিন্দু বাঙালিদের জীবনের শেষ নির্বাচন, তাদের অস্তিত্বের সংকটের লড়াই। তাই বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়। বাংলা বাংলাদেশ হতে চায় না, পশ্চিম বাংলাদেশ হতে চায় না, ইসলামিক রিপাবলিক হতে চায় না। আর মুসলমান ভাইদের বলছি, ওপার থেকে এনে নিজেদের বাড়িতে আশ্রয় টাশ্রয় দেবেন না, কারণ আপনাদের এই তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কারণে আজকে আমাদের ভারতীয় মুসলমানরা যারা বাঙালি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিপাকে পড়ছেন। মমতা ব্যানার্জি বলছেন বাঙালিকে সরাচ্ছে, হ্যাঁ বাঙালিকে সরাচ্ছে। কেন সরাচ্ছে? 400 বাঙালি পক্ষে ধরা পড়েছে, 333 জন, তার মধ্যে আধার কার্ড কোথা থেকে পেয়েছে? 37 জন শিলিগুড়ি থেকে, বাদ বাকি আধার কার্ড তৈরি হয়েছে বারাসাত থেকে, বর্ধমান থেকে। আমাদের কি এটা কোথা বাড়ি নাকি, যে বাইক বাড়ি নাকি, যে যখন আসবেন নাক দেখতে ঢুকে পড়বেন? এটা ধর্মসভা নয়, একটা রিপোর্ট। যারা একদিন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, তাই ভারত মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা একদিন স্লোগান তুলেছিলেন কামড়ে বিড়ি মুখে কল লড়াতে লেগে পাকিস্তান, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। আজকে যারা দাঙ্গা করেছে, অসংখ্য হিন্দু হত্যা করতে দিয়ে রক্তস্নাত অবস্থায়
আজকে যে দেশ ভাগ আমরা করেছি, সেই দেশ ভাগ যারা করেছে তাদের আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। আমরা আমাদের অবস্থানের সঙ্গে কোনোদিন আপোষ করিনি। আমরা সেই কাজই করছি যে কাজ মহাত্মা গান্ধী বলেছেন, যে কথা পণ্ডিত নেহরু বলেছেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল হিন্দু উপাসনাদের সঙ্গে দাঁড়িয়ে বলেছেন। আমরা তাদের এই কথাই বলতে চেয়েছি, আমরা তাদের এই কথাই বলতে চেয়েছি যে তোমরা গান্ধীজিকে গ্রহণ করেছো কিন্তু অবলম্বন করনি। গান্ধীজি বলেছিলেন আমাদের বহু ভাই ওপারে থেকে গেছে রাজনৈতিক কারণে, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাদের পাকিস্তানে থাকতে হচ্ছে। তারা যদি ওখানে অসুরক্ষিত মনে করে ভারতবর্ষে তারা আসবে এবং তাদের সুরক্ষা দেওয়ার নৈতিক দায়িত্ব ভারত সরকারের। এটা মহাত্মা গান্ধীর কথা, বিজেপির কথা নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতার অংশ নয়। মহাত্মা গান্ধী এই কথা বলেছেন। আরে শ্যামাপ্রসাদের কথা কি বলবো? শ্যামাপ্রসাদের কারণে আজকে আপনি এখানে দাঁড়িয়ে ভারত বলে পরিচয় করতে পারেন। আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, আজকে যদি শিবেন্দু শেখর রায় মোল্লার নেতৃত্ব না দিতেন, আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই ফারাক্কার নদী পেরিয়ে আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কোনোদিন ঘুরতে পারতাম না। সবাই ছোটবেলায় পার্মানেন্ট সেটেলমেন্ট ইতিহাস বইতে পড়েছেন। স্থায়ী সমাধানটাকে একটা স্থায়ী ব্যবস্থা। পার্মানেন্ট সেটেলমেন্টের পর কি হয়েছিল? যিনি জমিদার ছিলেন, জমিদার ব্রিটিশকে ধরা হলো 3 লক্ষ টাকা বছরে ট্যাক্স দেবেন। জমিদার আরেকজনকে সেই শব্দটা দিয়ে চলে গেলেন ফ্র্যাঞ্চাইজি, যে তুমি আমাকে বছরে 5 লক্ষ টাকা দেবে বা 4 লক্ষ টাকা দেবে, আমি আর ট্যাক্স আদায়ের সাথে থাকবো না। লাখ টাকা মুনাফা নিয়ে কলকাতায় গিয়ে তিনি মাকে ঘর তৈরি করে সন্ধ্যাবেলা বাবু ওই মানে পাইকির নাম দেখতে বসে গেলেন। ইনি লোক বলে লুটা হ্যাঁ পাট্টা মেরা না, কিছু লোক কার ওইসব করতে শুরু করলো। আর তারপরে পাটনি, তারপরে দুধ পাটনি, তারপরে দুধ পাটনি, বিবাদ তৈরি হলো বিভিন্ন জমিদার সম্প্রদায়ের মধ্যে। উদ্ভব হলো একটা শক্তিশালী আমাদের আইনজীবী গোষ্ঠীর, তার প্রতি শিক্ষামন্ডল দাসেরা ছিলেন। আজকে সেই মহলায় ব্যাপক নিজেদের মধ্যে সংঘর্ষ। বাংলার মানুষ নিয়েছিলেন যে আমরা ভারতে থাকতে চাই। কংগ্রেসের নেতৃবৃন্দ বলেছিল আমাদের কিছু করার নেই, যা হয়েছে তোমরা মেনে নাও। কিন্তু জমিদার ঐক্যবদ্ধ ছিলেন না। যে ব্যক্তি ওই বিবাদমান মালদার জমিদার গোষ্ঠীকে একত্রিত করে নেতৃত্ব দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কলকাতায় নিয়ে গিয়েছিলেন, তার নাম ছিল শিবেন্দু শেখর রায়। যিনি র্যাকলিনের তৈরি করা ফাউন্ডেশন ওয়ালে বেঙ্গল ফাউন্ডেশন কমিশনে যিনি মালদার ইনক্লুশনের জন্য প্রিট করেছিলেন, তিনি শিবেন্দু শেখর রায়। তার পুত্র একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য শিবেন্দু শেখর রায়। আজকে তার পিতার কারণে আজকে মালদা আজকে আছে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে গিয়ে সেই আন্দোলন করে আমরা চেঞ্জ করেছিলাম বসুন্ধরার সঙ্গে মুর্শিদাবাদ মালদা। নদীয়ার তো নয়, ইতিহাস বিচ্ছিন্ন করে দিয়েছে। একা ওই মহিলা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ব্রিটিশের কাছে গিয়ে বলেছিলেন যে আমরা সহযোগিতা করেছি, তোমরা আমার রাজ্যের উপরে থামা বসাচ্ছ। নদিয়ার রানী জ্যোতির্ময়ী ব্যক্তিগত উদ্যোগে, তার বিচক্ষণতায়, তার ব্যক্তিত্বে, তার সময় নির্ধারণ করবার ক্ষমতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এল.সি. চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশ চন্দ্র মজুমদারদের মতো ইন্টেলেকচুয়াল জয়েন্টের আবেদন এসেছে সারা বিশ্বের বাংলার হিন্দু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আজাদিন ফৌজের লেফটেন্যান্ট জেনারেল কে.সি. চ্যাটার্জি 1947 সালে জানুয়ারি মাসে একটি কমিটি তৈরি করলেন, আহ্বান করলেন বিভিন্ন ধরনের প্যাম্পলেট ছড়িয়ে হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ডের প্রয়োজন আছে, না হলে বাঙালি হিন্দু বাঙালি বাঁচবে। কংগ্রেস বিরোধিতা করতে রাস্তায় নামেনি, প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়তে থাকবে ইন্ডিপেন্ডেন্ট। অবশেষে সেই দিন ঘনিয়ে এলো হিন্দু মহাসভার রাষ্ট্র কমিটির মিটিং হুগলি জেলার তারকেশ্বরে দীর্ঘ বক্তৃতা করলেন
সোমনাথ চ্যাটার্জি বিদায়ী ছেড়েছি, তিনি বললেন আমরা এই সন্ত্রাসবাদীদের সঙ্গে সংসার করতে পারবো না, এই আগ্রাসন হিন্দু বাঙালি মানবে না, আমরা একটি জাতীয়তাবাদী সরকারের অধীনে পৃথক রাজ্য হিসেবে থাকতে চাই। পরের দিন বক্তৃতা বললেন ডক্টর সামাল প্রসাদ মুখার্জি 4 এপ্রিল 1947, পাকিস্তান ও নো পাকিস্তান কিন্তু আমাদের সেপারেট হিন্দু হোমল্যান্ড চাই, আমরা এই পশ্চিমবঙ্গকে তৈরি করতে চাই। আজকে সেটা প্রস্তাব করে এসেছিল 1947 সালের 20 জুন। সমস্ত কংগ্রেস বিধায়করা সমর্থন করলেন, এমনকি নিজের রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে দলের ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়ে সেদিন কিন্তু জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ সেদিন ভোট করেছিলেন। সেজন্য অন্তত একবারের জন্য তাদের প্রণাম জানাই যে জ্যোতি বসু বুঝতে পেরেছিলেন প্রয়োজনীয়তা আছে, যে প্রয়োজনীয়তাটা আজকে মোহাম্মদ সেলিম বুঝতে পারছেন না, যে ওই কথাটা আজকে সুজন চক্রবর্তী বুঝতে পারছেন। আর সুজন চক্রবর্তীকে পাঠানোর জন্য এখানে একটা সংসারটাকে পরিবর্তন করে দিতে হবে। সুজন চক্রবর্তী দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে শক্তিহীন সুজনদা। আমরা তো ছোটবেলা থেকে সুজনদাকে দেখছি মেধাবী ছাত্র ডক্টর সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী মানে একটা ওয়াইল্ড অ্যাপিল, এখন কিরকম যেন লুকিয়ে গেছে। তিনিও নেমে পড়েছেন বাঙালির রাজনীতি বলে। আরে মোহাম্মদ সেলিমের মুখে গুলি লাগবে না, লাগলে আপনাকে গুলি মারবে চম্পাহাটিতে, চারিদিক থেকে ঘিরে নিয়েছে। যদি কেউ বিজেপি অন্য কোন শক্তি আপনার বাংলাদেশের দিকে তাকান, শুধু হিন্দু মরেনি, খ্রিস্টান মরেনি, শুধু মন্দির ভাঙেনি, শুধু চার্চ ভাঙেনি, মনস্ট্রি ভেঙেছে, মুসলমানের ঘর ভেঙেছে, ইন্দিরা গান্ধী নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি মুখ থেকে মুছে দিয়েছে, তাদের জাতির পিতার বাড়ি ভেঙেছে, সেখানে প্রায় 1000 খানেক মুসলিম পুলিশকে খুন করে উল্টো দিকে টাঙিয়ে রেখেছে। আর কিন্তু আওয়ামী লীগের মেয়র এবং বিভিন্ন পদে থাকা মহিলাদের গণধর্ষণ করেছে। এরা মানব সভ্যতার অভিশাপ, এরা মানব সভ্যতার কলঙ্ক, এই এরা ক্যান্সার। আজকে বাংলাদেশের 20% মানুষ রেডিকালাইজড হয়েছে। একবার ভেবে দেখুন, অদ্ভুত কোনো পরিবর্তন নেই। সিটিও বলে ইসলামের সামনে দাঁড়ানো ইসলামের বাহিনী প্রশ্ন করলো এখানে পৃথিবীর সবচেয়ে পদায়িত ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি। জিজ্ঞাসা করলো ভেতরে কি আছে, উত্তর পেল বই। বলে এমন কিছু আছে যা আমাদের ধর্মগ্রন্থে নেই। বলে সেরকমই তো কি আছে। বলে এমন কিছু আছে যেটা আমাদের মধ্যে লেখা নেই। বলে সেটাও আছে। বলে তাহলে যদি আমাদের থেকে থাকে উপাদান থাকে সেটা উন্মুক্ত, আর যদি না থাকে সেটা নাপাক, সেটা এই পৃথিবীতে থাকবার কোনো অধিকার নেই। অতএব জ্বালিয়ে রান্না করতে গেলে শরীর পায়। ওখানেই থামেন বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা ধ্বংস করেছে যারা, তারাই কিন্তু সেই মানসিকতার মানুষগুলোই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে 70,000 বইতে আগুন লাগিয়েছে। আবার সেই মানসিকতার লোকেরাই আমাদের মুর্শিদাবাদে আক্রমণ করে হিন্দুদের বাড়ির মধ্যে ঢুকে স্কুল পড়ুয়া বাচ্চাদের বইতে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। যে শিক্ষকের থেকে আগের দিন পড়েছেন সেই শিক্ষকের উপরে তলোয়ার নিয়ে আক্রমণ চালাচ্ছে। এই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে মুক্ত মনা সচেতন মুসলমানদেরও আজকে আপনাদের এগিয়ে আসতে হবে। কারণ এর থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের ভোটেই এখানকার সরকারের পরিবর্তন হবে আর আপনারা ভোট না দিলে পশ্চিমবঙ্গের রাজনীতি ওই গড্ডালিকার স্রোতে চলে যাবে, ভুল করছেন। আসামের ভোট পাইনি সংখ্যালঘু রাজা, আসামে বিজেপির সরকার তৈরি হয়েছে। একবার নয় দুবার তৈরি হয়েছে, তৃতীয়বার তৈরি হবে, কোনো শক্তি আসতে পারে। বিশ্বাস করি না আমাদের লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মুসলমানের দারিদ্রের বিরুদ্ধে, তাদের কুশিক্ষার বিরুদ্ধে, তাদের অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে কিছু মানুষ। আজকে মুসলমানদের চিন্তা করতে হবে, বসে পড়ে হিন্দুর দিকে তাকান।
হিন্দুর দিকে পাশের বাড়ির টাকা দুটো বাচ্চা কটা জামা কাপড় করছে, আর আপনার ঘরের দিকে টাকা কটা বাচ্চা কটা জামা কাপড় করছে। তাকিয়ে দেখুন কবি হাকিমের বাড়ির দিকে কটা সন্তান, কোথায় পড়েছে কবি হাকিমের মেয়েরা? কটা নাই, ইংলিশ মিডিয়াম, তারপর ডাক্তারি। আরেকজন নেতা আছে, আমি আর নাম বলছি না, কোথায় পড়েছে ছেলে? ক্যালকাটা বয়, ইঞ্জিনিয়ার। তাদের ছেলে মেয়েরা পড়বে, তারা আপনাদের সামনে এসে মাথায় বেশ বুদ্ধি করে কাজের মধ্যে হাত প্রতিদিন তুলে দেবেন, আর আপনারা তাদের কথায় নৃত্য করতে শুরু করবেন, বিজেপি কর্মীদের, বিজেপি মহিলাদের উপর আক্রমণ করবেন। একবার ভেবে দেখুন, আপনারা যেটা করছেন নিজের বুকে নিজে ছুরি মারছেন, নিজের ভবিষ্যৎ। अरे हम तो हमारा दो नहीं, हम तो हमारा चार होना चाहिए। अरे তুমি তো আগে চারটে সন্তানের জন্ম দিল, তারপরে তো কি দিয়ে বলো তোমার দুটো, তোমার পুরোপুরি ফ্যামিলি প্ল্যানিং, 3 বছরের গ্যাপ, তারপরে আরেকটি সন্তান, তারপর বন্ধ, তারপর মুশকিল লোককে লাইসেন্স ক্যাম্পের বিরোধিতা, মসজিদের আশেপাশে কোনো জায়গায় যদি মেয়ের কন্ট্রাসেপ্টিভ প্যাকেট রাখা থাকে দোকানে আগুন লাগিয়ে দাও। এই কোন রাজনীতি চলেছে? এর বিরুদ্ধে আপনাদের সচেতন এগিয়ে চলেছে চারিদিকে। কলকাতায় বক্তৃতার জন্য কলকাতার অনুমতি ধরে 12 কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমি নিজে শুনছি, ওখানে নদী আমাদের, দূরে পাহাড় হিমালয় ওটাও আমাদের, তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, এখানে খাল আমাদের, বিল আমাদের, ক্ষেত আমাদের। আজকে মুঘলদের থেকে ব্রিটিশ কেড়ে নিয়েছিল, মানে আমাদের থেকে কেড়ে নিয়েছিল। আজকে আমাদের যিনি হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়ে চলে গেছে, আমাদের সকলকে উদ্ধার করতে হবে। চলবে ভারতবর্ষে, মানবে বাংলার মানুষ। একবার তো এই দেশ ছেড়ে চলে গিয়েছিল উদ্বাস করে, কোনো গান চলেনি, কোনো কবিতা চলেনি, কোনো মিলনের পদযাত্রা চলেনি, কোনো ধর্ম নিরপেক্ষতার স্লোগান চলেনি, হিন্দু নয় মুসলিম চিন্তার পরিবেশ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, কোরআন চলেনি, গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্মবাদ চলেনি, রামনারায়ণবাদ চলেনি, রাম ঠাকুর চলেনি, অনুকূল ঠাকুর চলেনি, বালক ব্রহ্মচারী চলেনি, রামকৃষ্ণ মিশন চলেনি, ভারত সেবাশ্রম সংঘ চলেনি, গৌরীয় মঠ চলেনি। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তের বাড়ি? কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি? কোথায় ছিল তথাগত রায় সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুর আর অনুকূল ঠাকুরের বাড়ি? সবাই ওপারে ছিলেন, ওদিকে চলেনি, আপনারা এপারে চলে এসেছিলেন। কেন এসেছিলেন? মাথার সিঁদুর বাঁচানোর জন্য এসেছিলেন, নিজের পদবিটাকে রক্ষা করার জন্য এসেছিলেন, দুষ্কৃততার বাতি দেওয়ার জন্য এসেছিলেন, মারা গেলে হরিনাম ধ্বনি দেওয়ার জন্য। মুর্শিদাবাদের গ্রামে বাংলাদেশের শব্দে বলছেন, মরা পোড়াতে পারবা, হরিবল দিতে পারবা না, ষাঁড় বাজাতে প্রদীপ জ্বালতে পারবা, কিন্তু ষাঁড় বাজাতে পারবা না। এই বাংলা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি তো আমার ধাবি কিসব মন্ত্রতন্ত্র বলেন মঞ্চ থেকে, দুর্বোধ্য মন্ত্র। উনি ঈদের ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, বিজেপিকে ধর্ম প্র্যাকটিস করে, এটা হিন্দু ধর্ম নয়, এটা ঘন্টা ধর্ম। তাহলে চিন্তা করে দেখুন, হরিয়ানার মানুষ, রাজস্থানের মানুষ, গুজরাটের মানুষ, দিল্লির মানুষ, আজকে উত্তরপ্রদেশের মানুষ অন্ধার ধর্ম পালন করছে। অন্য কোনো ধর্মের একটা সম্পর্কে বলে দেখুন না, আপনার কালীঘাটের বাড়িটা পর্যন্ত পুজোটা দিয়ে দিয়ে চলে যাবে, ওই ববি হাকিমই আক্রমণ করবে, অন্য দেশের লোক লাগবে। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি। ওই মুখ্যমন্ত্রীর যেটা থিওরি আছে, ধর্ম যার যা উৎসব সভা এসব চলে না। কেউ তো আবার মিল করে লিখেছিলেন কুকুর যার যা মাঠ সভা, মাছ ধরতে গেলে এসব চলে না, এসব চলেনি, এসব চলতে পারবে না। তাই এই নির্বাচনটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ না হতে দেবে, নির্বাচনের লড়াই। আর্থিক বক্তৃতা করবার অবকাশ নেই, শুধু উত্তরবঙ্গ বাজেটটাকে বলছি, সমস্ত লড়াই করে রাজনৈতিক দলের পক্ষে লড়া সম্ভব নয়।
সমস্ত প্রশ্নের উত্তর ডক্টর জয়ন্ত রায়ের কাছে নেই। সমস্ত প্রশ্ন আপনার এখানে যে 3-4 জন বিধায়কের টাকা দিয়ে বিধানসভায় করলে হবে না। আজকে প্রত্যেকটা মানুষকে আপনারা বিজেপি কর্মী হিসেবে সচেতন করুন। উত্তরবঙ্গের নদীর প্রতিপদ করতে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এটা সর্বভূম সরকার। এই সরকার বালি খায়, এই সরকার পাথর খায়, এই সরকার খেয়ে হজম করতে পারে, এ সরকার বিজ্ঞানীর চাপ খায়, এ সরকার রেশনের কম খায়, এ সরকার কোভিডের ভ্যাকসিন খায়, কোনোটা বাদ দেয় না। আজকে ফোল্ডার তুলে এবং সম্পূর্ণ বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে নেওয়া হচ্ছে সর্বত্র। আপনি গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করুন, পুরুলিয়া থেকে শুরু হয়েছে, কুচবিহারে গিয়ে শেষ হচ্ছে, কোন জায়গা বাকি নেই। আপনাদের নদীর ফোল্ডার তুলছে, পুলিশের উপস্থিতিতে তুলছে, সরকার দায়িত্ব নিয়ে এদের চুরি করতে সাহায্য করছে, লুট করতে সাহায্য করছে। আর তারপরে কি হচ্ছে? বিপর্যয় নেমে আসছে প্রকৃতিতে, নদীটার প্রতিমুখ করতে দিচ্ছে। বিভিন্ন সময় অতিবৃষ্টির কারণে হাজার হাজার একর খানি জমি, হাজার হাজার একর ফার্টাইল ল্যান্ড আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের এই যুদ্ধের কারণে। তৃণমূল জঙ্গলের কাঠ চুরি করেছে। দেখবেন বড় বড় বাড়ি, আর কলকাতার আমাদের মতো লোকজন, আমার মতো আমার বাড়ি কলকাতা বলে, কলকাতার লোকজন যেত ডুয়ার্স ছিনিয়েছিলেন সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের ডুয়ার্স নেই। এখন ডুয়ার্সে হচ্ছে কি চা বাগানের জমি দখল করে দিচ্ছে। আরে চা বাগানের জমির ওপরে মালিকের যতটা অধিকার, শ্রমিকের ততটা অধিকার। লাভবানের জমিদার যদি বাস্তবায়ন করতে হয়, শ্রমিককে সম্পূর্ণ হচ্ছে দুষ্প্রাপ্য অর্থে, সেটা পর্যন্ত লুট হচ্ছে যখন থেকে। সমগ্র মানে মানুষ এবং পশুর মধ্যে যে কনফ্লিক্ট, সেটা শুরু হয়ে গেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। ইকোলজিক্যাল ব্যালেন্স সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে একটা সরকার 10 বছরের মধ্যে। এই সরকার থাকলে আপনারা মানবেন না, আপনাদের ডুবে উঠতে হবে। হয় নদীতে ডুববেন, না হলে চোরা বালিতে ডুববেন, না হলে প্রকৃতি। এই সরকার অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের মানুষের। উত্তরবঙ্গকে উচ্ছিষ্ট দিয়ে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, বাড়িটারি অ্যালোকেশন কত বাড়িটারি অ্যালোকেশন। আরে মোদী কোনদিন চা জল পর্যন্ত করতে পারবে না, চা বানানো তবে দুধের কথা। এমন টাকা খরচা করছে যদি জল গল্প হবে না, তাও পুরো টাকা খরচা হয় না। আইএল খরচা হয়েছে 41%, 41%। বাদ বাকি খরচা হয়েছে 11 থেকে 24%। মধ্যে বীর কুমার যারা এখানে আছেন, একটু দূরেই আমার দাদা, আমার বন্ধু ওখানে গৌতম দেব জন্ম থেকে তৃণমূল কংগ্রেস করছেন, তিনিও ছিলেন মন্ত্রী। কিন্তু যখনই আমি যখন ঘটনা চক্রে বা দুর্ঘটনা চক্রে বিধায়ক ছিলাম, আমি হঠাৎ যখন দেখলাম যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বাড়িটারি অ্যালোকেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে একাই ছিলাম বিধানসভায় চিৎকার করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে গৌতম দেব উঠে বলছেন, জোরে নয় ওইখানে দেখছেন একজন আমাদের কথা বলে বিভিন্ন সময় বলেন বিজেপির বুথে মন্ত্রী হওয়ার পরে নির্বাচনটা আসবে, দেখো কোন ভয় ঢুকে যাবে আপনারা দেখতে পাবেন। ওই কুয়ার জন্য অপেক্ষা করছে। ভগবানের মা শেষ রাতে দেখতে পাবেন কি পরিণতি হয়। আমরা তাদের বদলে চোখের বদলে চোখ এই জঙ্গলের নীতিতে বিশ্বাস করি না। কিন্তু যিনি এত বলা করছেন, তিনি দাঁড়িয়ে বাজেটের অ্যালোকেশন নিয়ে কেন কোনো শব্দ করছেন না। তাই আগামী 21শে জুলাই আমাদের যুব মোর্চার নেতা ডক্টর ইন্দ্রজিৎ খানের নেতৃত্বে উত্তরবঙ্গ অভিযান জন্য নাম কি সুন্দর দিয়েছেন, আরে মধু জুড়ে পড়েছে নামের, কিন্তু তার যেমন কোনো শুনব একদম নীরব, খালি নাম আছে। কারণ আমাদের যারা সবাই জানেন রবীন্দ্রনাথ উপর থেকে চলতে চলতে উঠছে কোন দেশে এলা। রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাংলায় করতে। পরাধীন
ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় কোন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন মিটিং কোনদিন কোন যা দেশীয় ভাষায় হতো না। পথ দেখিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই বিজেপিকে বাঙালি চেনাচ্ছে। যে বাঙালি জন্ম দিল, যে বাঙালি মাটি দিল, যে বাঙালি জনসংঘ তৈরি করলো, সার্টিফিকেট দিল মমতা ব্যানার্জি বহিরাগত নয়। কে বহিরাগত? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিহার থেকে, এখন তো শত্রুঘ্ন বাবু ভালো করে হাঁটতে পারেন না, দেখে কষ্ট হয় বলেছে। একটা কাঁপানো নেতা, ওই খানের ডায়লগ আর নেই, ওনাকে নিয়ে এসেছেন ওখানে। গুজরাট বলে গুজরাট, বাংলাকে গুজরাট হতে দেবো না। গুজরাটের প্রতি ঘৃণা। 6 লক্ষ গুজরাটের পরিযায়ী শ্রমিক কাজ করছে, আর একটা গুজরাটি ক্রিকেটারকে ধরে এনেছেন, তাকে ধরে মুর্শিদাবাদে অনিক চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। ওখানে আগুন জ্বলছে, মানুষ মরছে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। উনি ঘুরে ঘুরে চা খাচ্ছে আর সেটা পোস্ট করছে, কারণ রাজনীতির লোক নয়, এই পয়সাটা লোকে নিয়েছে। আরে আমরা প্রথমে ভারতীয়, তারপর বাঙালি। বলছেন বাঙালিকে ধরে ধরে বার করে দেওয়া হচ্ছে, কেন বার করবে না? তুমি আধার কার্ড দিচ্ছ, রেশন কার্ড দিচ্ছ, ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছ, সম্পূর্ণ চালু করবে তৃণমূল কংগ্রেসের বিজেপি ধরে, বিজেপি শাসকের রাজনীতি ধরে, সেটাই পাপ। এখন আবার 4 জন বসে গেছেন ধর্ণা নিয়ে চলে গেছে দিল্লিতে। বলছে না বাঙালিদের উচ্ছেদ করা হয়েছে, কাউকে উচ্ছেদ করা হয়নি। ওখানেও ওই শ্যামলের মতো বাড়ির মতো গল্প। ওখানেও যারা ওখানে যেতে কি করেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। কেন কেটেছে? 1 কোটি কত লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি, বুকিং করে চালাচ্ছিল, লাইন কেটে দিয়েছে। তার মধ্যে 95% হচ্ছে একটা ছোট্ট মন্দির আছে, কিছু সামান্য হিন্দু আছে, 95% হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গাদের আমাদের দেশে নিয়ে আসছে। শেখ হাসিনা একবার নরেন্দ্র মোদীর সামনে বসে, আমার মনে আছে শান্তিনিকেতনে বলেছিলেন, আমরা যদি খেতে পাই ওই 60 লক্ষ রোহিঙ্গাই খেতে পাবে। কত ভালোবাসা দেখে নিয়ে এসেছিলেন কক্সবাজারের রোহিঙ্গাদের। এখন কি কক্সবাজারের উপকূল অঞ্চল, আপনাদের এখানে কালচিনি, মাদারিয়া, জলপাইগুড়ি স্টেশন আজকে রোহিঙ্গাদের কবলে চলে গেছে। চুরি বাড়ছে, ছিনতাই বাড়ছে, পকেটমারি বাড়ছে। আপনারা চুপ করে বসে আছেন, কারণ এখনো আপনাদের ঘরে আপনাদের 18 বছরের মেয়েকে এখনো পর্যন্ত বাংলাদেশের মতো 65 বছরের লুকি পড়া ওই রোহিঙ্গা টেনে নিয়ে চলে যায়নি। কিন্তু সেদিন কিছু করে নিয়ে সেদিন এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই শেখার লড়াই, এ লড়াই জিততে হবে। আর এই লড়াই শুধু হিন্দু লড়াই নয়, এই লড়াই মুক্তমনা, সচেতন, জাগ্রতবাদী ভারতীয় মুসলমানদের লড়াই। আপনারা যদি বাঁচতে চান, আপনারা ভোট দেবেন না, কিন্তু কোন ধর্মের মন্তব্য করবেন না, ওপর থেকে ভাইদের ডেকে আনবেন না, তাহলে বিপদে পড়বেন। আমাদের সঙ্গে কারোর কোনো সংঘাত নেই। আমরা তো এই কথা চিরকাল বুঝছি, মানুষের সামনে বলে এসেছি, বলিদান কাশ্মীর হামারা হ্যাঁ। আপনি তো দেখলেন কি অবস্থা হলো পাকিস্তানে। 4 কনভেনশনের ওয়ার আমরা পাকিস্তানের সঙ্গে লড়েছি, একটা তো জিততে পারেনি পাকিস্তান। অপারেশন সিন্দুর, আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছেছিল, সেই সিঁদুরের দাম দিয়েছে পাকিস্তান। আমরা তো সবাই ঢুকে দিয়ে পর্যন্ত 11টা এয়ারস্ট্রিমকে ভেঙে দিয়েছে আমাদের সৈন্যবাহিনী, ভেঙে দিয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব পর্যন্ত গিয়ে। দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব কোন চাপের কাছে মাথার নত করেননি। কোন জায়গায় দাদাগিরি ভারতবর্ষ মেনে নেবে না। জর্জ বুশ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করবে, কাশ্মীর নিয়ে কথা বলতে চলবে না। পাকিস্তানের সঙ্গে কথা হবে শুধু পাক অকুপাইড কাশ্মীর নিয়ে, তার বাইরে কোনো কথা। আমরা দেখিয়েছি আমাদের শক্তি। আমরা প্রত্যেকটা জায়গায় 3 পয়েন্টে হিট করেছি। নন এসকেলেশন, ক্যাটাগরি, পয়েন্টে একদম হিট করে দেওয়া হয়েছে এয়ারস্ট্রিমের উপরে। কিন্তু এরপরে যদি আবার বাড়াবাড়ি করে,
জঙ্গল আকাশ কোথায় কোথায় গিয়ে চুমু খাবে, কোন কোন বাড়ির দরজায় ঢুকে যাবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। পাকিস্তান একটু চুপ, এখন আবার এরাও চুপ করে এই আক্রমণ থাকবে না। বাংলাদেশে ভারতের চক্রান্ত চলছে আগামী দিনে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে। এই রেডিকালাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াই, পশ্চিমবঙ্গের আত্মসামাজিক উত্তরণের লড়াই, আমাদের লড়াই মেধার মর্যাদার লড়াই, আমাদের লড়াই উত্তরবঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই। আমাদের রায়গঞ্জে যিনি সংসদের যে কার্তিক পাল, সে প্রতিদিন একটা বড় ম্যাপ নিয়ে, বিরাট একটা জমি নিয়ে সে প্রতিদিন পার্লামেন্টের মধ্যে পেছনে একা ঘুরে বেড়ায়। তার দাবি কি? বলছে এমসের জন্য মানুষ জমি তুলে তৈরি আছে, বিনা পয়সায় এমস তৈরি জমি দেবে। সেই জমি তৈরি নিয়ে সে ঘুরছে। পশ্চিমবঙ্গের সরকার চায় না উত্তরবঙ্গে আরেকটা এমস হলো। আরে কলকাতায় এত হসপিটাল ছিল, আজকে রায়গঞ্জে ডিপার্টমেন্টাল আপনি দেখুন। আপনারা এখানে অসুস্থ হয়ে গেছেন, আপনারা এখানকার শিলিগুড়িতে কোনো নার্সিং হোমে যেতে পারবেন, বাগান রায়গঞ্জের দিকে, রায়গঞ্জের বিস্তীর্ণ অঞ্চলের দিকে। আজকে যদি সেখানে আজকে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত হয়, কিন্তু সেটা করতে দেবে না। এই যে বলছে ইকো পলিটিক্সের কারণে এই যে ত্যাগ আর রাজনীতির যে ভাষা, সেই রাজনীতির ভাষা কিন্তু বদলে গেছে। আমরা দীর্ঘদিন রাজনীতি করে দেখেছি, অতীতে কংগ্রেসের নেতারা আব্দুল মান্নান মুর্শিদ এই ভাষায় কথা বলেন, কোনদিন সত্তারাম জানানি বলেনি। জঙ্গিপুর, সম্পূর্ণ মুসলিমপুর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কংগ্রেসের নেতা হিসেবে এই ভাষায় বলেননি। সংখ্যালঘু দূষিত অঞ্চলে থাকা, সেখানে কোনদিন আমাদের কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এ ধরনের কথা বলে কোন মুসলিমের পরিবর্তন করেনি, তিনি এ ভাষার কথা বলেন। তৃণমূলের ভাষা, তৃণমূলের নেতাদের ভাষা, তৃণমূলের জামাতে ইসলাম ভারত শুধু হিন্দুদের ধ্বংস করবে তাই নয়, মুক্ত মনা মুসলমানদের শেষ করে দেবে। আরে আমরা কোন জায়গায় মুসলমানকে দাঁড়াবে? এপিজে আব্দুল কালামের সঙ্গে নিজের পরিচয় দেবে, ওই টুকরে টুকরে গেলে ভারত থেকে টুকরে আমরা ইনশাআল্লাহ আফজাল গুরুর লাইনে দাঁড়াবে, সেটা আপনাদের প্রয়োজন করবে। মুসলমানদের ঠিক করতে হবে, তার ছেলে পড়বে কি করবে? তার ছেলে পড়বে পাথর ছুঁড়বে না স্কুলের মাস্টার পড়াবে? যদিও বিজেপি নায়ক মারা হয়েছে, চাকরি পাবে না, কারণ মুসলমানদের চাকরি